স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো ঢাকা বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। এতে প্রায়ই ঘটছে প্রাণহানির মতো ঘটনা। এমন পরিস্থিতিতে চালকদের সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। সবচেয়ে আশঙ্কার কথা হলো এই মহাসড়কে 63টি দুর্ঘটনার 12টি ঘটেছে গেল দুদিনে। এতে এক নারী সহ নিহত হয়েছেন 2 জন আর আহত হয়েছেন অন্তত 15 জন। এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী, কারণ দুর্ঘটনাগুলো প্রায় একই রকমের। এক্সপ্রেসওয়েতে একপাশে যানবাহন চলাচলের জন্য গতিসীমার নির্দেশনা রয়েছে ঘন্টায় 40 কিলোমিটার। তবে মূল সড়কের গতিসীমা নির্ধারণ করা আছে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার। তবুও সড়ক বিভাগের এমন নির্দেশনা তোয়াক্কা না করে চলছে অতিরিক্ত গতির প্রতিযোগিতা। এতে ব্যস্ত যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহন। ঘন কুয়াশায় গেল দুদিনের ঘটে যাওয়া বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনী। ফলে সড়কের একাধিক পয়েন্টে চেকপোস্ট বসিয়ে হাইওয়ে পুলিশের চেষ্টা চলছে যানবাহনের গতি নিয়ন্ত্রণের। এতে পুলিশের ব্যবহৃত স্পিড গানের চোখে ধরা পড়েছে বিভিন্ন গাড়ির মাত্রাতিরিক্ত বেপরোয়া গতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতের ইশারায় যানবাহন থামিয়ে দেয়া হচ্ছে মামলা। এরপরও মিলছে না প্রতিকার। অভিযোগ আছে গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও তা ব্যবহারে অনীহা রয়েছে অনেকের। এতে প্রায়ই গাড়ি চাপায় নিহত হচ্ছে অনেক পথচারী। আসলে আমাদের সবাই সচেতন থাকা দরকার, কারণ বাসে উঠলে সবাই একটা ভয়ে থাকে কোন সময় দুর্ঘটনা ঘটে। আর এখন যদিও শীতকাল, কুয়াশা থাকে, তবে আমি মনে করি সবারই সচেতন হওয়া উচিত। মেন রোড হওয়ার পর থেকে সবাই মনে করেন গতিতে চালাচ্ছে, কেউ করে না, ফগ লাইট ইউজ করে না, ডিপার ইউজ করে না, কেউ কিছু ইউজ করে না। তারা নিজেদের কুয়াশা আবার বেশি ইউজ করে। বর্তমানে যে কুয়াশা পড়তেছে, কুয়াশার মধ্যে আরো বেশি গতিতে চালায় যে করতেছে, অ্যাক্সিডেন্ট করতেছে। গাড়ি চালকদের গাফিলতির কারণে মনে করেন দুর্ঘটনা ঘটে। মনে করেন গাড়ি চলে 120-এর উপরে, বুঝছেন, যেখানে 80 থাকার কথা সেখানে 120-এর উপরে টানে। আতঙ্ক অনেক আর কি। আমরা পরিবার নিয়ে যাচ্ছি, ফ্যামিলির ঝুঁকি, ড্রাইভারদের অসচেতনতা, সব মিলে আর কি আমাদের যাত্রীদের বেশি ভোগান্তি আর কি। নিরাপত্তাহীনতা ভুগতেছি এবং অনেক দুর্ভোগের শিকার হইতেছি। আমাদের এই রাস্তায় গত 2 দিনে 15 থেকে 16টা দুর্ঘটনা ঘটছে। আমরা চলাফেরা করি, সবসময় আতঙ্কে থাকি। গাড়িগুলো চালানোর পর বেপরোয়া চালায়। কেন চালায়? যে কার আগে কে যাবে, পাল্লাদা গাড়ি চালায়। প্রশাসন আছে, আইন আছে, আইনগতভাবে যদি একটা ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমরা সাধারণ মানুষ নিরাপদ বোধ করবো। আমরা যদি কোনো কথা বলি তারা কোনো কথা শুনে না। আমরা বলি যদি আস্তে চলান, তারা তাদের মন মতন গাড়ি চালায়। সম্প্রতি গেল দুদিনে ঘন কুয়াশায় দুর্ঘটনার শিকার হয়েছে 5টি যাত্রীসহ বাস, 3টি প্রাইভেট কার, 4টি পণ্য বোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ। ঘন কুয়াশার মাঝেও চালকদের বেপরোয়া গতিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে একমুখী রাস্তায় থেমে থাকা যানবাহনকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে দ্রুতগতির বাস ট্রাক। তবে চালকদের দাবি ঘন কুয়াশায় মহাসড়কে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা। এছাড়া যত্রতত্র যানবাহন থামিয়ে রাখার কারণে বৃদ্ধি পাচ্ছে দুর্ঘটনার সংখ্যা। মেন সমস্যা হইতাছে সকাল ভোরে যে জন্য আসে, আমরা কুয়াশার জন্য আমরা কিছু চলে দেই না, বুঝছেন। আমরা হেডলাইট জ্বলে বা কিছু জলে আমরা হরেন দেই, প্যারাবেট বামে খাড়ানো থাকে, ওরা চাপায় না। তার জন্য এখানে লাইট দরকার, ইমার্জেন্সি লাইট দরকার, কুয়াশা কাটানোর জন্য লাইট দরকার। আমার যান বাঁচে আমি গাড়ি চালাই, আমার যান বাঁচবো, যাত্রী বাঁচবো, ঠিক না? এরা বেশি দূরে দূরে টানি, দেখুন 10 টানুন 20 করে সবাই ঢুকবই। ঘন ঘন বিভিন্ন দুর্ঘটনার কারণে সহজ ও নিরাপদ যাতায়াতের মাধ্যম এই মহাসড়কে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে প্রতিনিয়ত। সড়কটিতে একমুখী প্রশস্ত সড়ক, ফ্লাইওভার, আন্ডারপাস, ইন্টারটেন সহ ধীরগতির যানবাহনের জন্য আলাদা সড়ক থাকা সত্ত্বেও দুর্ঘটনার হটস্পট এখন এক্সপ্রেসওয়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, ট্রাফিক আইন অমান্য করে চালকের বেপরোয়া গতি, কুয়াশায় গাড়ি চালানোর নিয়ম না মানা এবং অদক্ষতার কারণেই দুর্ঘটনা। এতে চালকদের সচেতনতা ও সতর্কতা থাকার কোনো বিকল্প নেই। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে সকল দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনাস্থলে গিয়ে আমরা দেখি সবগুলো দুর্ঘটনার ধরনই প্রায় একই। এই ক্ষেত্রে চালকদেরকে অধিক সচেতন এবং সতর্ক হতে হবে। শীতকালে ঘন ঘন কুয়াশার কারণে ফগ লাইট জ্বালিয়ে রাস্তায় গাড়ি চালাতে হবে। যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। ট্রাফিক আইন মেনে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালালে এই দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। যখন আমাদের পুলিশের গাড়ি দেখে তখন তারা গাড়ির গতি কমায় দেয়। আমাদের গাড়ি যখন ওভার হয়ে যায়
ওভারটেক করে যায় তখন কিন্তু তারা গতিটা আবার আগের অবস্থায় ফিরে আসে। এটা একটা মূল কারণ। মূলত আসলে তাদের সচেতনতার অভাব। আসলে আমাদের পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো আসলে ঘন কুয়াশার কারণেই হচ্ছে। বিশেষ করে ড্রাইভারদের অসচেতনতা এবং যেখানে সেখানে যাত্রী নামা এবং ছোট ছোট গাড়িগুলোকে দাঁড় করানোর কারণে এই দুর্ঘটনা ঘটছে বলে আমি মনে করছি। আমরা চাচ্ছি যে ড্রাইভাররা যেন সচেতন থাকে এবং এই রাস্তায় যারা চলাচল করে তারা যেন যত্রতত্র গাড়ি পার্কিং না করে এবং একই গতিতে গাড়ি চালায় সেটাকে, এবং নিয়ন্ত্রণহীন অবস্থায় যেন গাড়ি না চালায় সে অনুযায়ী তাদেরকে আমি পরামর্শ দিব। দ্রুত ও প্রতিবন্ধকতা ছাড়া যান চলাচলের জন্য নির্মিত দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া মহাসড়ক। সড়কটিতে যত্রতত্র গাড়ি থামানোয় কঠোর নিষেধাজ্ঞা ও পথচারীদের সড়ক পারাপারের জন্য আন্ডারপাস ব্যবহারের নির্দেশনা থাকলেও ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়ম মানছে না যেন কেউই। এতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গত ১ বছরে ৬৩টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত ৮০ জন। এর মধ্যে গত ২ দিনেই ১২টি দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি আর আহত ১৫ জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও বিদ্যালয়মুখী করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২ ধাপে ১৩০০ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র। এর পাশাপাশি ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের দেয়া হয়েছে শিক্ষা অনুদানও। এসব উপকরণ পেয়ে খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা। অভিভাবক ও কর্মকর্তারা বলছেন এর ফলে কমে যাবে প্রাথমিকে শিক্ষার্থীদের ঝরে পড়ার পরিমাণ, পাশাপাশি বাড়বে বিদ্যালয়মুখী হওয়া শিক্ষার্থীদের সংখ্যাও। করোনাকালীন সময় থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আশঙ্কাজনকভাবে বেড়েছে প্রাইমারি শিক্ষার্থী ঝরে পড়ার হার, যা ঠেকাতে ২ ধাপে ১৮টি প্রাথমিক বিদ্যালয় ও ৮টি মাদ্রাসার ১৩০০ শিক্ষার্থীর মাঝে ১৩টি শিক্ষা উপকরণ সহ স্কুল ব্যাগ ও শীতের পোশাক তুলে দেওয়া হয়। সেই সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৯ জন শিক্ষার্থীকে দেয়া হয় ৮ লাখ টাকার শিক্ষা অনুদান। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই বিতরণ কর্মসূচি পালন হয়। এসব শিক্ষা উপকরণ পেয়ে খুশি শিক্ষার্থীরা। আমি ২য় শ্রেণীতে পড়ি। আজকের এই পোশাক আমার অনেক ভালো লাগছে। আমার এই পোশাক পেয়ে আমার খুবই ভালো লাগছে এবং আরও অন্যান্য জিনিস পেয়েছি, সেগুলো আমার অনেক ভালো লাগছে। এখন থেকে আমি নিয়মিত স্কুলে যাব এবং ভালো করে পড়ালেখা করব। এখন থেকে আমি খুব ভালোভাবে পড়ালেখা করব এবং এই জামা পরে স্কুলে যাব। আগে যদি আমার আরও পড়াশোনাতে মন বসে, আমরা আরও কিছু চাই। অনেক খুশি এবং পড়াশোনার কাজে আমার অনেকটাই সহায়তা করবে। আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী ফ্যামিলিতে আছি। এই বিতরণ সামগ্রী একদিকে যেমন ঝরে পড়া রোধ করবে, তেমনি স্কুলমুখী করবে কোমলমতি শিক্ষার্থীদের, এমনটাই মনে করেন অভিভাবক ও শিক্ষকরা। এভাবে যদি আমার বাচ্চাদেরকে উৎসাহিত করা হয়, তারা আরও উপকৃত হবে, লেখাপড়ায় আরও মনোযোগী হবে, তারা ভবিষ্যতে তাদের উত্তরোত্তর উন্নতি লাভ করবে। একটি শিশুও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসন টুঙ্গিপাড়া সবসময় চায় যে দারিদ্র যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনার প্রতি প্রতিবন্ধকতা বা অন্তরায় হিসেবে না দাঁড়ায়। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের এই সহযোগিতা সবসময় প্রসারিত থাকবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। শুধু পুঁথিগত শিক্ষাই নয়, শিক্ষার্থীদের যোগ্য হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। যে বর্তমানে যে শিক্ষার যে অবস্থা সেটা উন্নতি করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। একই সাথে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্কাউটিং, সাঁতার, ডিবেটিং ক্লাব এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব, সাথে সাথে অলিম্পিয়াড এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাচ্চাদেরকে একই সাথে পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তারা যেন নিজেদের ভবিষ্যৎকে আলো করতে পারে, নিজেদের শিক্ষকদের, পিতামাতার এবং এলাকার উন্নয়নে অবদান রাখতে পারে, সেই চেষ্টা অব্যাহত আছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফরিদপুর শহরতলির কোমরপুরে বায়োগ্যাস প্ল্যান্ট করে স্থানীয় বাসিন্দাদের জ্বালানির চাহিদা পূরণ করছেন তানিয়া আক্তার। এর আগে নারী উদ্যোক্তা কেঁচো সার বা ভার্মি কম্পোস্টেও আলোর মুখ দেখেছেন। এবার সফলতার মুখ দেখলেন বায়োগ্যাস প্ল্যান্টেও। ফরিদপুর শহরতলির বাসিন্দা তানিয়া আক্তার কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন করে দেখেছেন সফলতার মুখ। এবার বায়োগ্যাস প্ল্যান্টেও মিলেছে সফলতা। শহরতলির কোমরপুরে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করেছেন তানিয়া। ফরিদপুর সদরের 60টি গরুর খামার থেকে
মাসে 50 কেজির ৩,৫০০ বস্তা গোবর সংগ্রহ করেন। বায়োগ্যাস প্লান্টে প্রতিদিন 5 টন গোবর ব্যবহার করে উৎপাদন করা হয় 100 ঘনফুট গ্যাস। পাশাপাশি উৎপাদন করছেন জৈব সার। 60টা ফার্ম থেকে গোবর কালেকশন করি এবং 60টা ফ্যামিলিতে আমি অলরেডি বায়োগ্যাস সাপ্লাই দিচ্ছি। আমার এখানে 18 জন লোকের কর্মসংস্থান হয়েছে। বায়োগ্যাস ছাড়া যে গোবরটা দিয়ে আমি গ্যাস উৎপাদন করি, সেই গ্যাসের তো আমি মানুষের কাছে সাপ্লাই করি। তারপরে বাকি যে গোবরটা থাকে, ওই গোবরটা থেকে আমার প্রতিদিন 1 টন করে সার উৎপাদন হচ্ছে। সেটা দিয়ে আমি আবার ডিওয়াটারিং মেশিনের মাধ্যমে ওই সারটা তুলে ফেলে তারপরে আমি সেটাকে ট্রাইকোডার্মা পাউডার দিয়ে 15 দিন মিক্স করে রাখি। মিক্স করার পরে এলডিডিপি প্রজেক্ট থেকে আমাকে ল্যাবের ব্যবস্থাও করে দিছে। আমি একদম আমার সারটা ল্যাব থেকে টেস্ট করে তারপরে গ্রাহকের হাতে পৌঁছে। 60টি পরিবারকে বায়োগ্যাস সরবরাহ করেন তানিয়া। দাম নির্ধারণ করা হয়েছে 1100 টাকা। সিলিন্ডারের থেকে কম দামে বায়োগ্যাস পেয়ে খুশি স্থানীয়রা। এই গ্যাসের বোতল কিনে আমি রান্না করতাম, তখন আমার 1600 টাকা দিয়ে গ্যাসের বোতল কেনা লাগতো এবং 100 টাকা আমার আবার গাড়ি ভাড়া লাগে যেত। আর এখন তানিয়া এখানে বায়োগ্যাস প্ল্যান্টটা করাতে আমি এখানে মনে করেন যে এখান থেকে গ্যাসটা নিছি, নেওয়াতে আমার অনেক সাশ্রয় হয়েছে এবং আমি 24 ঘন্টা গ্যাস পাচ্ছি। দেখলাম একটা সিলিন্ডার আমি কিনি 1500-1600 টাকায় দিয়ে, আনা দিয়ে 1800 টাকা আমার পড়ে যায়। এখানে গ্যাসটা রাত দিন 24 ঘন্টা পাওয়া যাবে। সিলিন্ডারের থেকে এই গ্যাসটার তাপমাত্রা বেশি, আমার রান্নায় সাশ্রয় হবে। 1100 টাকায় আমার পুরো মাস চলে যাবে। বায়োগ্যাসে ভালো উৎপাদন হচ্ছে এবং এলাকা দিয়ে আমরা চুলে জ্বালাই দিতেছি। 30টা পর্যন্ত আমরা অলরেডি জ্বালাই দিছি। তো এখন আরও 40টা পর্যন্ত আমরা জ্বালানোর মতো আশা করতেছি। গ্যাস সিলিন্ডারের চেয়ে বায়োগ্যাস ব্যবহার নিরাপদ, তাই বায়োগ্যাস উৎপাদনে সহযোগিতা করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। ভালো উদ্যোক্তা হয় তাকে আমরা বাছাই করেছি এবং এলইডি প্রকল্প থেকে তাকে যত খরচ গেছে তার 40% তারা বিয়ার করছে এবং বাকি 60% সে নিজে খরচ করছে। এভাবে আমরা তাকে সহযোগিতা করছি এবং এলইডির সঙ্গে সংযোগ করিয়ে দিয়েছি এবং এইভাবে সে কাজটা আগিয়ে নিতে পারছে। বায়োগ্যাসের এই প্লান্ট করতে খরচ হয়েছে 25 লাখ টাকা, আর এটি থেকে প্রতি মাসে আয় হয় 60,000 টাকা। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর। সরকারি রেস্ট হাউস যেন এক কর্মচারীর ব্যক্তিগত হাঁস মুরগির খামার। মাদারীপুর জেলার কালকিনিতে জেলা পরিষদের নিজস্ব ভবনে গড়ে তুলেছেন এই খামারটি। সরকারি সম্পত্তিতে এমন খামার গড়ে তোলায় অসন্তোষের কথা জানিয়েছেন অন্য কর্মচারীরাও। অবশ্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে। মাদারীপুর জেলার কালকিনি রেস্ট হাউসে মুরগির এমন বিচরণ। অভিযোগ ওঠে রেস্ট হাউসের 4র্থ শ্রেণীর কর্মচারী তরিকুল ইসলাম একটি রুমে ব্যক্তিগত মুরগি লালন পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। সেই মুরগি কখনো রান্না করে খাওয়ান ঊর্ধ্বতন কর্মকর্তাদের, কখনো মুরগি বিক্রি করে নেন মুনাফা। আমার আগে যে কেয়ারটেকার ছিল উনি মুরগি পালন করার কারণে ওনাকে বদলি করা হয়, এরপরে আমি যোগদান করি। এখনও বর্তমানে শিবচরের কর্মস্থলে আছে। আমি আসার পরে পাইছি ইউনো মহোদয় স্যারও বলছে মুরগি সরাই নেওয়ার জন্য। আমি ওরে বলছি, ও 2-1 দিনের ভিতর বলছে নিয়ে যাবে। এগুলো তো পালে এখানে যে কেয়ারটেকার তারিকুল ভাই, আমি তো এগুলোর ভিতরে নাই, সেই এগুলাই করে, হ্যান্ড ওভার করে। এখানে তো মুরগি পালার আসলে জায়গা না, এটা তো একটা সরকারি প্রতিষ্ঠান, এখানে ভালো কিছুই আশা করা যায়। কোনো সরকারি সম্পত্তি বা কোনো স্থাপনা ব্যক্তিগতভাবে কেউ ভোগ দখল করতে পারে না। যারা সরকারি সম্পত্তি বেদখল করে নিজের স্বার্থে পরিচালিত করে, এদের কঠোর শাস্তি হওয়া উচিত, কারণ এটা জনগণের সম্পদ। সরকারি জায়গায় ব্যক্তিগত কাজে ব্যবহার করা নিয়ে অস্বীকার করলেন তরিকুল ইসলাম। না 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 ভাইয়া, আপনি ওই যেভাবে দেখছিলেন ওই এখন নাই, ওইভাবে কিছু আপনি দেখতে পাবেন। আপনারা আসার কিছুদিন আগেই ছিল, আমাকে একদিন দিয়েছিল পালার জন্য, 17 বছর পালছিলাম, তারপরে তো সবাই নাই। না না, এটা একেবারে ওই যে পাশের বাড়ির মুরগি আছে ওইগুলো আসে,
আমার ছিল 12-13টা। না না না, এটা ওই যে অন্য বাড়ির আশেপাশে বাড়িতে বসত বাড়ি যারা পালন করে ওইগুলো মাঠে আসতো, তো একসাথে থাকলে ওরকম দেখাইতো। না, ওরা হয়তো বা বুঝতে পারেনি। না, একটা পরিত্যক্ত রুম ছিল, ওটা রুম ব্যবহার না, ওটা হয়তো নষ্ট রুম ছিল। বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। কর্মচারীদেরকে রাখাই হয়েছে সরকারি যে সম্পত্তি আছে এটাকে সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করার জন্য এবং জনগণকে সেবা দেওয়ার জন্য। যেহেতু আপনারা দেখেছেন শুনেছেন যে কালকিনিতে জেলা পরিষদের ডাকবাংলোটাতে একটু সমস্যা করেছে ওখানকার কোনো কর্মচারী, হয়তো বা তার ব্যক্তিগত কোনো কাজে সেটা ইউজ করছে, সেটা আমরা সরেজমিনে তদন্ত করে এবং অন দ্য স্পট দেখে আমরা যথাযথ ব্যবস্থা নেব, এইটুকু আশ্বাস আপনাদেরকে দিতে পারি। তবে এটা কখনোই আইনগত সিদ্ধ নয় যে সরকারি কোনো সম্পত্তি কোনো সরকারি কর্মচারী তার ব্যক্তিগত কাজে ব্যবহার করবে, এটার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা মেলায় তরিকুল ইসলামকে বদলি করে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।